সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি প্রতিদিন ঠিক সন্ধে 7টায় আপনাদের পছন্দের মন কাড়া গল্প নিয়ে আসি আপনাদের ভালোবাসা কুড়োতে। আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার পথ চলার সঙ্গী। আমার আজকের গল্প ফুলকলুচি, কলমে সুচন্দ্রা ঘোষাল। লেখিকার প্রতি আমার কৃতজ্ঞতাপূর্ণ প্রণাম, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। শুনতে থাকুন। ডাইনিং টেবিলে রাখা দুটো প্লেটে গরম গরম ফুলকলুচি ও তার সাথে আলুর দম সাজানো রয়েছে দেখে আর লোভ সামলাতে পারিনি। এদিক ওদিক তাকিয়ে একটা লুচি তুলে নিয়ে লাগিয়েছি এক কামড়। অমনি, ছি ছি রণজয়, তোমার এত লোভ! মা বাপির জন্য রাখা জলখাবারের লুচি আলুর দমে তুমি কামড় বসালে। সহধর্মিণী সাথীর রক্তচক্ষু দেখে টুক করে লুচিটা যথাস্থানে রেখে আমি যেন কিছুই জানি না এমন মুখ করে বললাম, আরে কামড় কোথায়? ওই লুচিটায় একটা মাছি বসেছিল, সেটা তাড়াতে গিয়েই তো লুচিটা হাতে নিতে হলো। ও, আমি ভাবলাম যাকগে, তোমার জলখাবার ওই দিকে ঢাকা দেওয়া আছে, ডায়েটিশিয়ানের নির্দেশ মতো তেল ছাড়া ডালিয়া খেয়ে নিও। আমি যাই, দেখি মা বাপিকে ডেকে আনি, লুচিগুলো ঠান্ডা হয়ে গেল যে। সাথী ভেতরের ঘরে চলে গেল। ফুলকলুচিগুলো দেখে যে আবেগের জোয়ারে ভেসে গিয়েছিলাম, তাতে গিন্নি নামক ভাটার টান এসে সব মাটি করে দিল। শুকনো মুখে আমি ডালিয়ার বাটিটা হাতে নিলাম। একটু মুখে দিতেই ওয়াক, বমি উঠে গেল। ছি ছি, এটা আবার খাবার নাকি? নিজেরা লুচি আলুর দম সাঁটাবে আর আমার জন্য এই তেল ছাড়া নুন ছাড়া ফিকে ডালিয়া। কেন? আমি নাকি মোটা হয়ে যাচ্ছি? আমার ভুঁড়ি নাকি দৈর্ঘ্যে প্রস্থে 5 ইঞ্চি করে বেড়েছে? সেদিন পার্টিতে মিসেস মালহোত্রা নোটিশ করে আমার গিন্নিকে বলাতেই গিন্নি তো আমার ওপর হামলে পড়ে এমন চোটপাট শুরু করে দিল, মনে হলো যেন ওকে পার্টিতে অপমানিত হবার জন্য আমি ইচ্ছে করে ভুঁড়ি বাড়িয়েছি। বিশাল অন্যায় করে ফেলেছি। আমার চেহারা নিয়ে গিন্নির পার্টি সমাজে কত মান সম্মান। সবাই তাকে প্রশংসা করে বলে, তোর বরের 50 উত্তীর্ণ হয়েছে বোঝাই যায় না, দেখে তো এখনো ঠিক 35-40 বছরের মনে হয়। সত্যি তোর অদ্ভুত ক্ষমতা। কটা মেয়ে এই বয়সে স্বামীর এইরকম ফিগার মেনটেন করে রাখতে পারে? সেখানে পার্টিতে মিসেস মালহোত্রা আমার ফিগার নিয়ে মন্তব্য করে গিন্নির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন। যদিও আমি বুঝে উঠতে পারি না আমার ফিগারের সাথে গিন্নির সম্মান কি করে যুক্ত। অবশ্য সেসব নাকি আমার বোঝার কথাও নয়। আমি ছাপোষা কেরানির ছেলে। বাবা খুব কষ্ট করে পড়িয়ে ইঞ্জিনিয়ারিং তৈরি করেছিলেন। একটু মোটা মাইনে চাকরি করি আর তার সাথে একটু ফর্সা লম্বা চওড়া, তাই আমার ভাগ্যে বড়লোকের একমাত্র মেয়ে শিখে ছিঁড়েছে। না হলে তো এই বড়লোক সমাজে পার্টি অ্যানিম্যালদের মাঝে আমি কি কোনোদিন জায়গা পেতাম? যাই হোক, মিসেস মালহোত্রার কথায় গিন্নি এত দুঃখ পেয়েছিলেন যে আমার মোটা ভুঁড়ির জন্য নিজে 2 দিন না খেয়ে উপোস করে থাকার পরও কোনো লাভ হয়নি দেখে আমাকে বেশ কয়েক হাজার টাকা দিয়ে একটা জিমে ভর্তি করে দিলেন। সেই দত্তের মতো চেহারার ফোলানো মাংসপেশিওয়ালা জিম ইনস্ট্রাক্টর আমাকে দিয়ে গাদা গাদা ওজন তুলিয়েও ক্ষান্ত হলেন না। তারপর একটা খাবারের চাট গিন্নির হাতে ধরিয়ে দিয়ে বললেন, আগামী 6 মাস শুধু সেদ্ধ খাবার আর ফল, এর বাইরে কিচ্ছুটি দাঁতে কাটা যাবে না। আমি শুনে হাহা করে প্রতিবাদ করে বললাম, তা কি করে হয়? বাঙালির ছেলে রবিবারের জলখাবারে ফুলকলুচি আর সাদা আলুর তরকারি না হলে কি চলে? তাছাড়া সামনেই পুজো, পুজোর স্টলে ঘুরে ঘুরে ফুচকা, ঘুগনি, আলু কাবলি, মোগলাই পরোটা, রোল কাটলেট বলতে বলতে আমি শুরুত করে জিভ থেকে জল টেনে নিয়ে গিয়ে হাতে এক হ্যাঁচকা টান অনুভব করলাম। তাকিয়ে দেখি গিন্নির রক্তচক্ষু কানের কাছে ফিসফিস করে বলল, তুমি থামবে? লোভী কোথাকার! কার সামনে কি বলছো সে খেয়াল আছে? কেন, ও তো জিম ইনস্ট্রাক্টর, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার তো নয়।
আমি গোত্তা খেয়ে বললাম, আরে সে হলে তো ঠিক ছিল, এখানে তো আমার বন্ধুদের বরেরা এসে জিম করে, ও তোমার এই লোভের কথা ওদের কানে দিলে পার্টিতে আমার মান সম্মান থাকবে ভেবেছ? একেই তো ভুঁড়ি বাড়িয়ে আমার সম্মান জলাঞ্জলি দিয়েছ। গিন্নি ঠোঁটটা বেঁকিয়ে মুখটা আমরার মতো করে বলে, যা বাব্বা, স্বামী ভোজন বিলাসী হলেও গিন্নির সম্মান ধুলোয় লুটোপুটি খাই, এই প্রথম জানলাম। যাই হোক, আমি মনে মনে বিড়বিড়িয়ে গিন্নির পিছু পিছু বাধ্য ছেলের মতো বাড়ি চলে এলাম। তারপর থেকে সেই অত্যাচার সহ্য করে যাচ্ছি। গিন্নি অনলাইনে অর্ডার দিয়ে কী সব মাপের কাপ আনা করিয়েছে, তাতে মেপে মেপে সেদ্ধ সবজি, উচ্ছে সেদ্ধ, পাতলা ফ্যান ফ্যান ডাল, মাছ সেদ্ধ, দুনিয়ার যা কিছু খাবার জিনিস সব সেদ্ধ করে সেই পাচন আমায় গিলিয়ে যাচ্ছে। কষ্টে আমার ভেতর ফেটে গেলেও কিছু করার নেই, ভুঁড়ি আমার কমাতেই হবে, না হলে গিন্নির মান সম্মান নিয়ে টানাটানি। ওই যত নষ্টের গোড়া মিসেস মালহোত্রা, ওনাকে কে বলেছিল আমার দিকে তাকাতে? দুশ্চরিত্র মহিলা, তেড়ে গালাগাল দিতে ইচ্ছে করছে। নিজের বর যে একটা কুমড়ো, সেদিকে খেয়াল নেই, অন্যের বরের দিকে চোখ। আমার গিন্নি আমাকে নিয়ে একটু বেশি পজিটিভ বলে ওর বন্ধুরা ইচ্ছে করেই পেছনে লাগে। এটা গিন্নির মাথায় কে ঢোকাবে? আরে বাবা, 2 ইঞ্চি আচ্ছা না হয় 5 ইঞ্চি বেশি ভুঁড়ি হলো, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? আর এই পাচন খেয়ে আমি মরে গেলে তখন বুঝবে মজা। রাগে দুঃখে অভিমানে গলাটা বুঝে এলো। আজকাল অফিসে টিফিন বাক্স খুললেই কলিগরা হাসাহাসি করে, আমাকে দেখিয়ে দেখিয়ে মুরগি, মাটন, পোলাও খায় আর বলে, কি রে, তোর সবজি বাগানের ঝোল দিয়ে একবার মেখে খেয়ে দেখবি নাকি? আমি যেন সার্কাসের ক্লাউন, যে যা পারছে নাচাচ্ছে। এখন তো ঘরের কাজের মেয়েটাও শাসন শুরু করে দিয়েছে। সেদিন গিন্নির অনুপস্থিতিতে ফ্রিজ খুলে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন টেস্ট করতে গেছি কি পেছন থেকে কলির হাঁক, দাদাবাবু, দিদি এলে কিন্তু সব বলে দেব, তখন দেখবেন মজাখানা। আমি খাবারগুলো রাগে ফেলে দিয়ে কুকুরের মতো ওর দিকে খ্যাক খ্যাক করে তেড়ে যেতেই শিউরে সমন গিন্নি ফিরে গেছেন। জীবনটা যেন হঠাৎ করেই কেমন শুকিয়ে আমরা আটি হয়ে গেছে। সামনে ফুলকো ফুলকো লুচি আর আমার হাতে এই প্যান্তা ডালিয়া। আমি যেন কেমন হঠাৎ করে ফিলোজফার হয়ে গেলাম। খাওয়ার জন্য বাঁচা না বাঁচার জন্য খাওয়া, প্রশ্নটা নিজেকে করে ফিলোজফার থেকে সাইকোলজির ক্লাসে চলে গেলাম। সাইকোলজির ক্লাসে স্যারের কথা মনে পড়ল। স্যার পড়াতেন, আমাদের মনই হচ্ছে জীবনের ইঞ্জিন, মন যা চায় তাই করবে, না হলে জীবনে পস্তাতে হবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ ঠিক, 2 दिन का जिंदगी জিলে রণজয়, ভেতর থেকে আত্মার আদেশ শুনতে পেলাম। ব্যাস, আর দেরি নয়। গীতাই বলেছে, মানুষের দেহটা কিছু নয়, আত্মাই সব। আত্মা বলছে লুচি খা। আমি প্লেটের উপর হামলে পড়লাম। 2টো প্লেটের প্রায় 10-12টা লুচি আলুর দম দিয়ে গোগ্রাসে শেষ করে ফেললাম। কিন্তু এ কি, লুচির ক্ষুধা নিবৃত্তি হচ্ছে না কেন? হনুমানের মতো লাফ দিয়ে রান্নাঘরে গিয়ে দেখি কলি আরও কতকগুলো লুচি ভেজে রেখেছে। চিলের মতো ছো মেরে সব কটাকে আয়ত্ত করে আলুর দমের বাটিটা নিয়ে ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করলাম। ও দিদি গো, দাদাবাবুর কাণ্ড দেখো। কলি হাঁক দিতেই শ্বশুর মশাই, শাশুড়ি মা, গিন্নি ছুটে এলো। আমাকে গোগ্রাসে লুচি খেতে দেখে চক্ষু স্থির। কি, তুমি লুচি খাচ্ছ? আর আমি তোমার জন্য এত এত টাকা খরচা করে জিম ডায়েটিশিয়ান। গিন্নি আর কথা বলতে পারল না, হেসকি তুলতে লাগলো। শাশুড়ি মা মেয়েকে জল টল দিয়ে সামলাতে গেলেন। রাখো তোমার ডায়েট আর জিম, আমার আত্মা খেতে চেয়েছে, খেয়েছি, বেশ করেছি, আরও খাবো। আমি শেষ লুচিটা আলুর দম দিয়ে চেঁচে পুষে খেয়ে বললাম। কলি কেঁদে বাড়ি মাথায় করে বলল, আর কি খাবেন? আর একটাও লুচি নেই। আপনি 4 জনের লুচি একাই খেয়েছেন, আমি এখন ওনাদের কি খেতে দেব? শাশুড়ি মা আর গিন্নি শোকে দুঃখে কাতর হয়ে হেঁচকি তুললে কি হবে? আমার মাই ডিয়ার শ্বশুরমশাই কলিকে এক ধমক দিয়ে চুপ করিয়ে বললেন, বাজে কথা না বলে আবার লুচি কর। তারপর আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, এবার শ্বশুর জামাই মিলে আরও 1 রাউন্ড চলবে নাকি? আমি মাথা নাড়তেই আমার গিন্নি মুখে কেমন গো গো আওয়াজ করে মেঝেতে পড়ে গেল।
আমার শাশুড়ি মা আবার মেয়ের সেবা শুশ্রূষার ব্যস্ত হয়ে পড়লেন। ততক্ষণে কলি আবার খান কতক ফুলকো লুচি এনে ফেলেছে। গিন্নির গো গো আওয়াজ শুনে আমি কিছুটা নার্ভাস দেখে শ্বশুর মশাই এগিয়ে এসে নিজে বেশ কয়েকটা নিয়ে আর আমাকে কয়েকটা লুচি দিয়ে বললেন, বুঝলে বাবা জীবন, টেনশন করো না, ও সব ঠিক হয়ে যাবে। লুচি হলো বাঙালির আবেগ, সেখানে বউ নামক ব্যক্তি না হয় কিছুক্ষণের জন্য উপেক্ষিতই থাক। চলো আমরা দুজনে লুচি আলুর দম পেট পুরে খাই। আমি ও শ্বশুর মশাইয়ের প্রস্তাবটি সর্বান্তকরণে সমর্থন করে লুচির সদ্ব্যবহার শুরু করলাম। সমাপ্ত। গল্প ফুলকো লুচি। কলমে সুচন্দ্রা ঘোষাল, কণ্ঠে আমি রোজি।